যে প্রশ্নগুলো আছে আপনাদের যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি আগামীকাল মক ড্রিল দেশ জুড়ে বিভিন্ন জায়গায়, সেখানে আপনাদের কর্মীদেরও অংশ নেওয়ার কথা আপনাদের দিল্লির নেতৃত্বে। 17টি জেলা পশ্চিমবঙ্গের মক ড্রিলে অংশগ্রহণ করবে এরকম হোম মিনিস্ট্রি থেকে নোটিফিকেশন এসছে। আমরাও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের কর্মীদেরকে বলেছি যে এই মক ড্রিলে আমরা অংশগ্রহণ করব এবং আমার মনে হয় দেশের স্বার্থে আমাদের সকলকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে সার্কুলার দেয়া হয়েছে তা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা প্রশাসন তারাও সেটাকে সামনের দিকে নিয়ে যাবে, জনগণের কাছে নিয়ে যাবে এবং যা যা নিয়ম কানুন আছে মক ড্রিলে সেগুলো পালন করার জন্য। 71-এর স্মৃতি কি আবার ফিরে আসছে? দেখুন, ভারতবর্ষের উপরে একটা ঘৃণ্য আক্রমণ হয়েছে, যেভাবে গত 22 তারিখে এই আমাদের দেশের নাগরিকদেরকে ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে মারা হয়েছে। তারপর তো ভারতবর্ষ চুপ করে থাকতে পারে না, চুপ করে থাকা উচিতও নয়। তো তার জন্য সরকার যা করার সরকার করবে, সরকার সব করেছে অবশ্য। সরকার সমস্ত দায়িত্ব ভারতবর্ষের সেনাবাহিনীর উপর দিয়ে দিয়েছে। আমার মনে হয় এই মুহূর্তে ভারতবাসীর এবং আমাদের সকলের সেনাবাহিনীর উপর, ভারতের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখা উচিত। সেনাবাহিনী তাদের এক্সপার্টাইজ আছে, তারা সেই অনুসারে কাজ করবে, যে উপযুক্ত জবাব দেওয়া হবে। 14 দিন আগে পেহেলগামের ঘটনা এবং 14 দিন বাদে তৃণমূল কংগ্রেস আজকে প্রচারে আনছে 14 দফা প্রশ্ন, যেখানে মৌনী মোদি সম্বোধন করে বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে যে বিহারের ইলেকশনের জন্য প্রধানমন্ত্রী ব্যস্ত, এখনো মাস্টার মাইন্ড ধরা পড়লো না। 14খানা প্রশ্ন তারা তুলছে। দেখুন, সবার আগে তৃণমূল কংগ্রেসকে বলুন যে কাশ্মীরের মাস্টার মাইন্ড কবে ধরা পড়বে, কি হবে না হবে, দেশের ভেতরে আছে না বাইরে আছে, সেটা তো পরের বিষয়। কিন্তু তার আগে কাশ্মীরটা তো অনেকটা দূর, ভাড়া অনেক দূর লাগবে টিকিট কেটে যেতে গেলে। কিন্তু পাশেই তো মুর্শিদাবাদে কি হলো, তার দায়টা কার? তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়? হরগোবিন্দর দাস এবং চন্দন দাসের বডি পড়ে থাকলো 4 ঘন্টা রক্ত স্নাত হয়ে, সেই ভিডিও আপনাদের সবার কাছে আছে, কিন্তু আমরা দেখাতে পারছি না। তো তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না পুলিশ মন্ত্রী হিসেবে? জাফরাবাদের মামলা আজকে যে সিঙ্গেল বেঞ্চ সেটা থেকে ডিভিশন বেঞ্চে গেল সিবিআই তদন্তের দাবিতে। যে বাবা এবং ছেলের খুনের দাবিতে সিবিআই তদন্ত দাবি করা হয়েছিল, সেটা ডিভিশন বেঞ্চে গেল। দেখুন, আদালতের বিষয়টা আমি বেশি কিছু বলবো না। আমি শুধু এটাই চাইবো যে এই খুনের নিরপেক্ষ তদন্ত হোক, এই যে ঘটনা ঘটেছে তার প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত হোক, এবং সেই তদন্তে কেন্দ্রীয় সংস্থা ছাড়া নিরপেক্ষ সম্ভব নয়। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা এই হিন্দুদের জীবন বাঁচিয়েছে মুর্শিদাবাদে, সেই বিএসএফের গুলি চালনা নিয়ে প্রশ্ন করতে পারে, সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর যাই হোক হিন্দুরা কোনো জাস্টিস আশা করতে পারে না। মুখ্যমন্ত্রী তো মুর্শিদাবাদ গেলেন এবং সেখান থেকে কড়া বার্তা দিয়েছেন। তিনি সেখানে বলছেন যে বিজেপির কথা শুনে আর কোনো হিংসা করবেন না, হিংসা কোনোভাবেই বরদাস্ত নয়। শ্রুতি থেকে এই বার্তা মুখ্যমন্ত্রী বিজেপির কথা শুনে। দেখুন একজন মুখ্যমন্ত্রী এই বার্তা দিচ্ছে, মুখ্যমন্ত্রীর এই বার্তা শুনে মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ এক ধর্মীয় গোষ্ঠীর কাছে কেমন যেন অসহায় লাগছে। তাকে মনে হচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কোনো কিছু বলতে পারছেন না, মুখ কেমন যেন জড়িয়ে যাচ্ছে, মুখে জল শুকিয়ে যাচ্ছে। এইভাবে একজন মুখ্যমন্ত্রী কথা বলবে দাঙ্গাবাজীদের বিরুদ্ধে? নাকি বলা উচিত যে দাঙ্গা করলে আপনার বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া হবে বুলডোজার দিয়ে, গুলি খাবেন দাঙ্গা করলে, মাথা ফাটিয়ে দেওয়া হবে, পুলিশ অ্যারেস্ট করবে? এই ধরনের শব্দ দাঙ্গাকারী যারা, তাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত। এবং মুখ্যমন্ত্রী আসলে পক্ষান্তরে প্রশ্রয় দিচ্ছে তার দলের এই সমস্ত সম্পদদেরকে। সংখ্যালঘুদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন, বলছেন যে ওয়াকআপ নিয়ে প্রতিবাদ করলে দিল্লিতে গিয়ে করুন, এখানে ওয়াকআপ হবে না, নিশ্চিন্তে থাকুন, মুখ্যমন্ত্রী বলছেন। দেখুন, দেশের আইন সব জায়গাতেই লাগু হবে। মুখ্যমন্ত্রী কেন, তার বাড়ির অন্যরা কেউ চাইলেও সেটা আটকাতে পারবে না। তো সবথেকে বড় কথা হচ্ছে ওয়াকআপ আইনে আন্দোলন করার মতো কিছুই নেই। আমি তো একটা সিম্পল প্রশ্ন করতে চাই, ওয়াকআপ যে আইনের বিরুদ্ধে এত বড় কথা বলা হচ্ছে, আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি যে মোদির ওয়াকআপ আইন যে পরিবর্তন হয়েছে সেটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য এটা খারাপ। তাহলে এতদিন এই ওয়াকআপ থেকে কতজন গরিব মুসলমান মুর্শিদাবাদেরই খুঁজে বের করুন তো যারা উপকার পেয়েছে? কজন গরিব মুসলমান উপকার পেয়েছে, আর কজন তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এরা উপকার পেয়েছে? তার লিস্ট বের করতে পারুন না। মুখ্যমন্ত্রী তো একসময় ওয়াকআপ নিয়ে, যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন,
সিবিআই তদন্তের কথা বলতেন। মল্লিকার্জুন খার্গে বিস্ফোরক অভিযোগ করেছেন যে 3 দিন আগে এই অ্যাটাকের ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, সেই জন্য প্রধানমন্ত্রী ক্যান্সেল করেছেন কাশ্মীর। 19শে এপ্রিলে তার যে শপথ ছিল। দেখুন, এটা মল্লিকার্জুন খড়গের অভিযোগ। তো আমাদের কংগ্রেসিরা এই ধরনের বহু ওয়াইল্ড অভিযোগ করে। শুধু এটুকুই বলবো মাথায় রাখতে, আমাদের এই কংগ্রেসি নেতাদের বক্তব্য এবং তাদের নানা মতামত পাকিস্তান ডোসিয়ারে ইউনাইটেড নেশনে জমা দেয়। সেই জন্য আমাদের বিরোধী দলের নেতারা কি বক্তব্য রাখছে, ভারতবর্ষের জনগণের কতটা কাজে লাগে আমি জানি না, কিন্তু পাকিস্তানের অনেকটা কাজে লাগে। মুখ্যমন্ত্রী বলছেন নিম কাঠ আমি চুরি করেছি, আগে প্রমাণ করুন, না পারলে মানুষ জবাব দেবেন। দেখুন, এখন এই নিমকাঠ, জগন্নাথ মন্দির এসব করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে 26,000 চাকরি চুরি এবং তার সাথে এই যে মুর্শিদাবাদে যে হত্যাকাণ্ড ঘটলো, হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো, এই থেকে চোখ ঘোরানো, মানুষকে বোকা বানানো, আরবিতে যাকে আল তাকিয়া বলে, সেটাই মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছে। ওড়িশার আইনমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যে সেই কাঠ পুরনো কলেবরের নয়, জগন্নাথ দেবের। অর্থাৎ যে বিতর্ক উঠছিল এবং আপনাদের তরফে অভিযোগ উঠছিল যে পুরনো কাঠ দিয়ে এই মন্দির জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়েছিল, আজকে আইনমন্ত্রী ওড়িশার জানিয়ে দিলেন এই কাঠ দিয়ে সেটা তৈরি। দেখুন, আমার মনে হয় কোন কাঠ দিয়ে তৈরি হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই বিষয়ে আমাদের খুব বেশি ঢোকা উচিত নয়। সে যারা ধর্মাচার্য আছেন তারা ঢুকবেন, কোন কাঠ দিয়ে তৈরি করলে নিয়ম ভালো হবে, অমুক হবে, কারণ মন্দির হচ্ছে আস্থার বিষয়। প্রথম কথা হচ্ছে সরকার মন্দির কেন তৈরি করবে? সরকারের কাজ না মন্দির তৈরি করা। আজকে মন্দির তৈরি করে মুখ্যমন্ত্রী একটা সুযোগ করে দিলেন, একটা প্যান্ডোরা বক্স খুলে দিলেন যে সরকারি খরচে মসজিদ তৈরি করার জন্য। মুখ্যমন্ত্রী একটা মন্দির তৈরি করে প্যান্ডোরা বক্সটা খুলে দিলেন। এরপরে পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যারা জিহাদি মানসিকতার তৃণমূল কংগ্রেসের নেতা আছে তারা সরকারি টাকায় মসজিদ তৈরি করবে। আর সুকান্তটা আজকে বিভিন্ন সিনিয়র লিডারকে দেখা গেল, আজকে কি দিলীপবাবু আমন্ত্রণ পেয়েছিলেন বৈঠকে? কোনো বৈঠকই হচ্ছে না, অথবা আমন্ত্রণের কোনো বিষয় নেই। আগামীকালের যে বৈঠক রয়েছে আপনার, আগামীকাল সেটা দেখা যাবে। বলছি যে দিলীপ ঘোষ বেশ কিছু অস্বস্তিজনক কথা দলের তরফে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি পরপর বলছেন, দলের তরফ থেকে কিছু যা বলার আমি একটাই কথা বলবো, আমি সর্বস্তরের নেতৃত্বকে অনুরোধ করব যে যা বলার আপনাদের দলের ভেতরে বলুন, দলের বাইরে কোনো ধরনের বক্তব্য কারো রাখা উচিত নয়। ধন্যবাদ। আজকের যে বৈঠক চলছে, ধন্যবাদ। চলো।